মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই লিক বলে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে, আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনও যদি তদন্ত হয় সব জেলে যাবে সব। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে 1563, 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রীর সমস্যা। তারা 6টি স্কুলে ছিলেন, তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে। সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল। তো যার জন্য 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই, তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে, হয় তারা আরেকবার পরীক্ষা দেবে 23 তারিখে, অথবা পুরনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে। ওদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোশ্চেন লিকের এখনও পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল, এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিট পিটিশন করেছিল, এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্টজন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বন্ধুতে আসা উচিত। বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। যারা মাধ্যমিক চালাতে পারছে না তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবারও আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে তখন। রাজ্যপালকে কড়া আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে বৈদিকীকরণে চেষ্টা করা হচ্ছে, উচ্চশিক্ষায় এই ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয়ের নাম আনন্দ বোস, তার চলে যাওয়ার সময় এগিয়ে এসেছে। দেখুন, পার্থবাবু সিপিএম থেকে অর্থাৎ বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য যে আমার পূর্বপুরুষ একসময় বাদর ছিল, যেরকম আমরা চলতি কথায় বলি আর কি, তো ওনাকেও তো প্রমাণ দিতে হয়। সেজন্য উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপন্থীদের কাছ থেকে বা বামপন্থী আমল থেকে। ব্রাহ্মণিক্যাল পেট্রিয়ার্কি, গৈরিকীকরণ, সেগুলো বারবার উনি রিপিট করেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। নাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে, সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন। আনন্দ বোস এখনও পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছেন, কোনো কাজকেই ব্রাত্যবাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারেননি। তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করে থাকেন তাহলে ওনার কিছু বলার নেই। উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছেন। উনি যদি চায় নিজের বংশবদ্ধদেরকে উনি উপাচার্য বানাবেন, এই সরকার তো উপাচার্যদের স্ট্যাটাস কমিয়ে দিল। আমি অবাক হয়ে দেখেছি, এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা নেই, যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি, পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি, সুবীরেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি। অ্যাকাডেমিক্স ভালো না, আমি পরিষ্কার বলছি, অ্যাকাডেমিক্স ভালো না, কোনোভাবেই চান্স পাওয়ার কথা না। বিভিন্ন অফিসার পদে আবেদন করে চান্স পাননি। পরে উনি উত্তরবঙ্গের ভিসি হয়ে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে, তার যে কমিটি, তার কমিটির মেম্বার হয়ে গেলেন। অর্থাৎ আমি যে চাকরি পেলাম না, আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না, পরে WBCS কে পাবে না, তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হলো। এই বাত্যবাবুদের আমলে এগুলো হয়েছে। শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, অন্তর্জলি যাত্রা চলছে এখন শিক্ষা। আজকে হারোয়াতে একটি ছবি দেখা গেল, পোস্টপোন ভায়োলেন্স তো সর্বত্র চলছে। বিজেপি কর্মীকে মোটরবাইক থেকে নামিয়ে মারধর করে তাকে টেনে হিঁচড়ে দড়ি বেঁধে টানতে নদীতে নিয়ে ফেলে দেওয়া হলো। এই ধরনের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অহরহ পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কুচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা। আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না। এবং
এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন 26-এ যেন তৃণমূল ওয়াক ওভার পেয়ে যায়। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে, বিজেপির কর্মীদেরকে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন। 26-এর আগে বিজেপি আরও বেশি শক্তিশালী হয়ে 26-এ তৃণমূল কংগ্রেসকে আমরা পরাজিত করব। রাজ্যের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক্সে বিস্ফোরক বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া আমলারা নিয়মিত মমতার পদক্ষেপের বিষয়ে আমাদের জানাচ্ছেন। নবান্নে যে ক্লোজ ডোর বৈঠক হয়েছিল সেখানে মোবাইল নিষিদ্ধ ছিল, সেই বিষয়টি উল্লেখ করেও কটাক্ষ করলেন অমিত মালভিয়া। আপনাদের সঙ্গে কি সত্যি যোগাযোগ রাখেন আমলারা? উনি যে বক্তব্য রেখেছেন, দেখুন, আমলারা যোগাযোগ রাখতেই পারেন, এতে অসুবিধার কী আছে? বিরোধী দলের সাথে আমলাদের কেন যোগাযোগ থাকবে না? থাকতেই পারে, না থাকার কী আছে? খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষের, বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ তিনি দিয়েছেন, পাশাপাশি তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে, এমন উদ্বোধন কুণাল ঘোষ দিয়েছেন। এর সঙ্গে একটা লাইন সংযোজন, খেজুরির অশান্তি যদি বন্ধ না হয় তাহলে বাইরে বিজেপিকে কে বাঁচাবে আমরা দেখেছি। দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হাড়োয়া হোক, যে কোনো জায়গা হোক। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। কীভাবে পেয়েছেন না পেয়েছেন আমি ওতে যাচ্ছি না, সময় এলে পরে তখন আমরা দেখে নেব, আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব, তখন কথা হবে। কিন্তু তার আগে এই যে বাতাবরণ, 28টি রাজ্যে ভোট হলো, কোথাও কোনো হুমকি নেই, চমকানো নেই, কারো বাড়িতে একটা ইট পড়েনি, পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন। এটা কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন, এটা কি এগিয়ে বাংলা নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়ে এসে ভোটের আগে বলেন বিজেপি, নো ভোট টু বিজেপি। তারা এই ধরনের হিংসাকে কিভাবে সমর্থন করে? আমি জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সকলকে যারা ভোটের আগে এই ধরনের কথা বলেন তাদেরকে এই প্রশ্নটা করতে চান, সমাজের যারা বিশিষ্ট জন আছে, আপনারা কি সাপোর্ট করেন যে বিজেপি করার জন্য কারো স্ত্রীর সাথে শ্লীলতাহানি হোক বা কারো স্ত্রী ধর্ষিতা হোক? তাহলে তো আপনাদের সাথে যারা আইএসআইএস মানসিকতার লোক বা আইএসআইএসকে যারা সমর্থন করেন, তাহলে আপনাদের সাথে তাদের কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র পার্থক্য নেই। হামলা হলে অ্যাকশন হবে এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া, এমনটাও বলছে। না, সে তো সরকারি প্রকল্প, হামলা তো ছেড়ে দিন। কুচবিহারে উদয়ন গুহ কী বলছে? উনি বলছেন যে কুচবিহার শহর থেকে বিজেপিকে ভোট দিয়েছে বলে কুচবিহার শহরে উনি ডেভেলপমেন্টের জন্য কোনো পয়সাই দেবেন না। এই যদি মানসিকতা হয় তাহলে সেই রাজ্যের আর কি হবে? এই রাজ্যের গঙ্গা প্রাপ্তি হবে যতক্ষণ তৃণমূল আছে। কুণাল ঘোষ এখন বলছেন নিট বৃহত্তম কেলেঙ্কারি হতে চলেছে, দপ্তরের মন্ত্রীদের গ্রেফতার করতে হবে, প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। ওনার ভাট বকা অভ্যেস, বহুদিনের অভ্যেস, ত্যাগ করা তো অত সহজ নয়, মাঝে মাঝেই বকেন। ওনাকে বলুন সুদীপদার সাথে একটু ভালো করে গিয়ে চা খেয়ে আসতে। হঠাৎ তৃণমূল নিট নিয়ে তো আক্রমণ ঘটানোর চেষ্টা করছে, আপনারা শিক্ষা দুর্নীতি কাজ করেছেন। দেখুন, তৃণমূল চাইছে একটা হাল্লা করে শিক্ষা দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে যেরকম বদনাম হয়েছে সেরকম বিজেপির কিছু একটা করার জন্য। কিন্তু বিজেপির তো আমাদের যে সিস্টেম 100% স্বচ্ছ সিস্টেম, আমরা কোর্টের রায়, কোর্ট যা বলবে অক্ষরে অক্ষরে সেটা পালন করব। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেবও পরিষ্কার বলে দিয়েছেন, কোর্ট যেভাবে ডাইরেকশন দেবে আমাদের সরকার সেইভাবে টোটাকে ফলো করবে। এবং মনে করবেন যে এই নিটের সমস্ত বিষয়টি কিন্তু 1563 জন ছাত্রছাত্রীকে নিয়ে 24 লক্ষ পরীক্ষার্থী, কত পার্সেন্টেজ হয় আপনারাই বুঝতে পারছেন। অর্জুন সিং আজকে নৈহাটিতে গেছিলেন পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদেরকে দেখতে। সেখানে গিয়ে তিনি কমিশন এবং পর্যবেক্ষক, কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা কমিশনে, তাদের বিরুদ্ধে তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ ব্যর্থ, পক্ষপাতদুষ্ট, অবজারভাররা ব্যর্থ হয়েছেন, তাদের ঘরের মধ্যে বসিয়ে মদ খাওয়ানো হয়েছে। কেন্দ্রের কমিশন, কেন্দ্রের পর্যবেক্ষক, কেন্দ্রের বাহিনী তারাই নিরপেক্ষ নন, এমনটাই অভিযোগ করছেন আপনাদের প্রার্থী। দেখুন, বহু জায়গা থেকে এবার আমাদের কেন্দ্রীয় বাহিনীর অ্যাক্টিভিটি নিয়ে অভিযোগ এসেছে।
কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম যা আছে সেই নিয়মগুলোই এমন যে যদি কোনো অফিসার নিরপেক্ষ না হয়, অফিসার বলতে আরও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য প্রশাসনিক কাজের জন্য আর সুরক্ষা সংক্রান্তের